প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? I hope you are well by the grace of Allah and I am also fine. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্রষ্টার অশেষ কৃপায় এবং তোমাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ডিয়ার স্টুডেন্টস, প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে এটি আমাদের আজকে ফার্স্ট পেপারের ক্লাস এবং এটি আমাদের 2 নাম্বার ক্লাস। ইতোপূর্বে আমাদের এই প্রথম পত্রের উপর একটি ক্লাস সম্পন্ন হয়েছে। সেই ক্লাস থেকে তোমাদেরকে আমি যে এইচডব্লিউ দিয়েছিলাম, আমি সিনসিয়ারলি হোপফুল যে তোমরা অবশ্যই যথাযথভাবেই আমাদের এইচডব্লিউটি সম্পন্ন করেছো। Am I right or wrong? Obviously, I am absolutely right. তোমরা অবশ্যই করেছো। আর যদি কেউ কোনো কারণবশত করে নাই থাকো, তাহলে অবশ্যই এইচডব্লিউটি সুন্দরভাবে সম্পন্ন করে নেবে এবং প্রিভিয়াস পড়াটা অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝে নিয়েছো। আর আমি আগেই বলেছিলাম, যদি কোনো টপিক, কোনো শব্দ, কোনো বিষয়বস্তু বুঝতে তুমি আনইজি ফিল করো অথবা ডিফিকাল্ট বোধ করো, তাহলে অবশ্যই তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারো। I will try my level best to understand your problem. তোমার সমস্যাটা বোঝাতে, to move to solve your problem, তোমার সমস্যার সমাধান করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব। তো ডিয়ার স্টুডেন্টস, যাই হোক, now we are going to read another passage. আমরা অন্য একটি প্যাসেজ অনুচ্ছেদ পড়তে যাচ্ছি। এটি হলো সিন প্যাসেজ এবং ইউনিট 7 লেসন 2। ইউনিট 7 লেসন 2 একটি সিন প্যাসেজ আমরা পড়ব। তোমরা সবাই জানো, সিন প্যাসেজটি যে ভালো বুঝতে পারবে সেই প্যাসেজের আলোকে কোশ্চেনগুলোর উত্তর দিতে সক্ষম হবে। সো ফার্স্টলি উই হ্যাভ টু read the passage with meaning and then we will discuss the difficult or unknown word of this passage with synonyms. আমরা প্রথমেই গল্পটি, অনুচ্ছেদটি পড়ব, অর্থসহ, এবং সবশেষ আমরা এই প্যাসেজের আলোকে যে সব আননোন বা কঠিন শব্দ অর্থ আছে সেই শব্দ অর্থগুলো আমরা সমার্থক শব্দ সহ অর্থাৎ সিনোনিম সহ আলোচনা করব। কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা, আমি আশা রাখি অবশ্যই তোমাদের যার যার স্টাডি রুমে পড়ার পক্ষে বই, খাতা, কলম নিয়ে বসে আছো। তো তোমরা মডেল কোশ্চেন 32, এটা হলো মডেল কোশ্চেন 32, তোমরা এটা মডেল কোশ্চেন 32, এটা হলো মডেল কোশ্চেন 32 অ্যাডভান্স লার্নারের মডেল কোশ্চেন 32 পৃষ্ঠা 798। এই পৃষ্ঠাতে চলে যাও। আমি এখানে প্যাসেজটি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব প্রথম অর্থসহ, এরপর আমি তারপর আদার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। কেমন? তো লেট আস স্টার্ট নাও ডিয়ার স্টুডেন্টস। দেখো, বিফোর দ্য বিগিনিং অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষা শুরুর পূর্বে, মানুষের ভাষার আবির্ভাবের আগে, কমিউনিকেশন টুক প্লেস, যোগাযোগ সংগঠিত হতো বিটুইন হিউম্যানস থ্রু সাইন্স অ্যান্ড গেস্টার্স। ভাষা শুরুর পূর্বেই মানব জাতির মাঝে, মানুষের মাঝে যোগাযোগ সংগঠিত হতো ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে। জেস্চার মানে হলো জেস্টার, জেস্টার শব্দের অর্থ ইশারা বা ইঙ্গিত। তাহলে এই ভাষা, যে আমরা যে ভাষায় কথা বলি, এই ভাষা শুরুর আগে মানুষের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হতো, এটা অবশ্যই হতো ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে। বুঝেছো? আচ্ছা, নেক্সট। এই হিউম্যান বিগান, অ্যাজ হিউম্যান বিগান টু ইউজ দেয়ার ভোকাল কোডস, যখনই মানুষেরা তাদের ভোকাল কোডস, এই ষড়যন্ত্র ব্যবহার করা শুরু করে, দিস সাইলেন্ট জেস্টার, এই নীরব ইঙ্গিত ইশারা, এই নীরব ইশারা ইঙ্গিতগুলো আর নো লঙ্গার ইউজড, আর ব্যবহার হয় নাই
অ্যাজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রথম মাধ্যম হিসেবে এটা আর ব্যবহার হয় না। অর্থাৎ এখানে বলতেছে যে যখনই মানুষ তাদের এই ভোকাল কোর্ডটা, এই স্বরতন্ত্রের ব্যবহার শুরু করলো, তখন থেকে আর এই যোগাযোগের যে প্রাথমিক অবস্থা ইশারা ইঙ্গিত এটা আর ব্যবহার হয়নি। বাট দিস ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু এটা পুরোপুরি অদৃশ্য হয়নি, এটা যে পুরোপুরি হারিয়ে গেছে তাও না। আচ্ছা, দে ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট, সেগুলো প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আর্টের মাধ্যমে। সেগুলো আর্ট, শিল্পর মাধ্যমে প্রকাশ পেয়েছে বা শিল্প হিসেবে রূপ লাভ করছে। হুইচ কেম টু বি নন অ্যাজ মাইম, যেটা আমাদের কাছে মুখাভিনয় হিসেবে পরিচিত। অর্থাৎ এই ইশারা ইঙ্গিতগুলো পরবর্তীতে যেয়ে শিল্প হিসেবে রূপ লাভ করছে, যেটা কিনা আমাদের কাছে নন অ্যাজ এ মাইম, মুখ অভিনয় হিসেবে পরিচিত। অর্থাৎ কথা না বলে মুখ দিয়ে বা শরীরের অন্যান্য পার্ট দিয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে অভিব্যক্তি, যে অনুভূতি প্রকাশ করা হয়, দ্যাট ইজ কল্ড মাইম। এটাই হলো মুখ অভিনয়। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা দেখো, ইন এ বাংলাদেশি ভিলেজ, বাংলাদেশের একটি গ্রামে, এ লিটল বয় কেম টু নো অ্যাবাউট মাইম অ্যাজ হি ওয়াচড এ পারফরমেন্স ইন হিজ ভিলেজ। তাহলে বাংলাদেশের একটি গ্রামের এক ছোট্ট কিশোর ছেলে, যে কিনা তার গ্রামের একটি অনুষ্ঠানের এই মুখ অভিনয় দেখেছিল এবং সেখান থেকে মুখ অভিনয় সম্পর্কে জানতে পেরেছিল। আমি আরো ছোট করে মিনিং করে দিচ্ছি, দেখো। ইন এ বাংলাদেশি ভিলেজ, বাংলাদেশের একটি গ্রামে, এ লিটল বয় কেম টু নো, একটা ছোট্ট বালক জানতে পারে, অফ মাইম অ্যাবাউট মাইম, মুখ অভিনয় সম্পর্কে জানতে পারে, অ্যাজ যখন, হি ওয়াজ এ পারফরমেন্স, সে একটা প্রদর্শনী দেখেছিল, একটা শো দেখেছিল, ইন হিজ ভিলেজ, তার গ্রামে। এই মাইম, এই মুখ অভিনয়ের ওপর যখন সে তার গ্রামে একটি অনুষ্ঠান দেখেছিল, তখনই সে এই মাইম বা মুখ অভিনয় সম্পর্কে জানতে পারে। বুঝতে পারছো? এরপর দেখো, হি ওয়াজ সো ফ্যাসিনেটেড বাই দ্য শো, সে এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিল যে, ফ্যাসিনেটেড মুগ্ধ হওয়া, চার্ম, এতটাই মুগ্ধ হয়েছিল যে, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্প করেছিল, সে ইচ্ছা পোষণ করেছিল, টু মাস্টার দিস আর্ট, এই শিল্পের মাস্টার বা পণ্ডিত হওয়ার জন্য সে সংকল্প বোধ করেছিল তখন থেকে, যে আমি এটাই শিখবো এবং এটাই অনেক পাণ্ডিত্য অর্জন করব। দ্য নেম অফ দ্যাট লিটল বয়, ওই সেই ছোট্ট বালকটির নাম, ওয়াজ পার্থপ্রতিম মজুমদার। তাহলে সেই ছোট্ট বালকটির নাম কি? পার্থপ্রতিম মজুমদার, যিনি কিনা ছোটবেলায় থেকেই একটা ডিটারমিনেশন রাখছিলেন তার মনের মাঝে, যে সে বড় হয়ে কি হবে? একজন বিখ্যাত মুখ অভিনয় শিল্পী হবে। When he was a child, he determined to be a great artist of mime in his future life. যখন সে ছোট ছিল তখন সে মনের মাঝে সংকল্প বোধ করে রেখেছিলেন যে ভবিষ্যৎ জীবনে সে একজন বড় ধরনের মুখ অভিনয় শিল্পী হবে। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এরপর দেখো, মজুমদার is undoubtedly a forerunner in this field of mime in Bangladesh. Forerunner মানে অগ্রদূত, পায়োনিয়ার। তাহলে বাংলাদেশের এই মুখ অভিনয় শিল্পীর এই জগতে, মুখ অভিনয়ের এই জগতে মজুমদার ছিলেন একজন অগ্রদূত, He started as a musician. সে তার ক্যারিয়ারটা, তার জীবনটা শুরু করেছিলেন একজন সঙ্গীত শিল্পী হিসেবে। and his keen sense of rhyme, এবং ছন্দের প্রতি যে তার প্রবল আগ্রহ, keen sense, প্রবল আগ্রহ, helped him, তাকে সাহায্য করেছিল, to let his limb, তার অঙ্গ প্রত্যঙ্গকে
সঞ্চালন করতে অ্যান্ড এক্সপ্রেস এবং প্রকাশ করতে হিজ থটস তার চিন্তাগুলো থ্রো জেস্টার এই ইশারা ইঙ্গিতের মাধ্যমে। তাহলে পুরো অর্থটা কি দাঁড়ালো দেখো, পুরো অর্থটা দাঁড়ালো তার সেই প্রবল অনুভূতি, ছন্দের প্রতি যে তার প্রবল অনুভূতি ছিল সেটা তাকে সাহায্য করে তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে মুখাভিনয় প্রকাশ করা, এটাই তাকে সাহায্য করছিল তার সেই তীব্র ইচ্ছাটা। পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি, তিনি বাংলাদেশের প্রথম মুখাভিনয় শিল্পী টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশন, যিনি কিনা এই মুখাভিনয় শিল্পীটাকে পেশা হিসেবে নিয়েছিলেন। হি পারফর্মড ইন এ নাম্বার অফ টেলিভিশন শোস ইন বাংলাদেশ, তিনি বাংলাদেশের অসংখ্য টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অ্যান্ড গেইন পপুলারিটি, এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইন হিজ মাইমস, তার এই মুখাভিনয়ে মজুমদার ডেপিক্টেড দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপুল, মানুষের দৈনন্দিন জীবনটাকে তুলে ধরছিলেন। দৈনন্দিন জীবনের কোন কোন বিষয় তুলে ধরছিলেন সেটা পরেই বলছে। দেয়ার স্যাডনেস, তাদের দুঃখ, টিয়ার্স, কষ্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হ্যাপিনেস অ্যান্ড লাফার, তাদের আনন্দগুলোকে। তাহলে মজুমদার তার এই মুখাভিনয় শিল্পীর মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ এটাকে তুলে ধরছিলেন। মজুমদারস টার্নিং পয়েন্ট কেম ইন 1979, তার জীবনের টার্নিং পয়েন্ট মানে ভালো দিক, জীবনটা ভালো দিকে মোড় নেয়। তার জীবনের ভালো দিকটা আসে 1979 সালে। when he was asked to give a solo performance, যখন তাকে বলা হয় একক উপস্থাপনা করতে, সলো মানে একক, একা একা, অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যখন তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক উপস্থাপনা করতে বলা হয় তখনই তার জীবনের মোড়টা ঘুরে যায়। He then French ambassador, the then French ambassador Loic Moriou happened to be among the audience, এখানে বলতেছে the then French ambassador, তখন ফ্রান্সের রাষ্ট্রদূত, অ্যাম্বাসিডার মানে রাষ্ট্রদূত, লোইক মারিউ happened to be among audience, অর্থাৎ দর্শকদের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূত লজিক মারিও উপস্থিত ছিলেন, লোইক মারিও উপস্থিত ছিলেন। মিস্টার মারিও নোটিসড দ্য ট্যালেন্ট ইন মজুমদার, মজুমদারের মাঝে তিনি প্রতিভা লক্ষ্য করলেন। ইন 1981 সালে দ্য ফ্রান্স গভর্নমেন্ট, ফ্রান্স সরকার অফার্ড হিম এ স্কলারশিপ, তাকে একটা স্কলারশিপের প্রস্তাব দেন, অর্থাৎ বৃত্তি, সো দ্যাট, যাতে হি কুড গেট প্রফেশনাল ট্রেনিং ইন মাইম, যাতে সে এই মুখাভিনয়ের উপর একটি পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল প্রথমবার, that a student was granted a French scholarship in mime, যেটা হলো যে ফ্রান্সে এই মুখাভিনয়ের উপর প্রথম কোন শিল্পী স্কলারশিপ লাভ করেন। মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং, মজুমদার তার প্রশিক্ষণটা শুরু করেছিলেন আন্ডার দ্য লেজেন্ডারি ম্যাস্টোরিও, একজন কিংবদন্তি ম্যাস্টোরিও এটিনো ডেক্রক্সের অধীনে তিনি এই প্রশিক্ষণ শুরু করেছিলেন। থ্রো ডেক্রক্স, এই ডেক্রক্সের মাধ্যমে হি মেট অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট, তিনি আরেকজন নামকরা এই মুখাভিনয় শিল্পীর সাক্ষাৎ লাভ করেন, নেমড মার্সেল মার্সিউ নামে। মার্সিউ হ্যাজ ট্রান্সফর্মড মডার্ন মাইম, মার্সুম তাকে দেখালেন আধুনিক মুখাভিনয়টা দেখালেন, বাই টেকিং ইট টু অ্যান আনইমাজিনেবল হাইট, যেটা তাকে অকল্পনীয় উচ্চতায় নিয়ে গিয়েছিল। মার্কিউ ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য ইয়াং ট্যালেন্ট, বাংলাদেশের এই তরুণ প্রতিভাবান শিল্পীকে দেখে মার্কিউ খুবই
মুগ্ধ হয়েছিলেন। অ্যান্ড অফার্ড হিম এ প্লেস ইন হিজ স্কুল ফর মাইম, এবং তাকে প্রস্তাব দিয়েছিলেন তার মাইম স্কুলে কাজ করার জন্য। নেমড ইকোল ইন্টারন্যাশনাল ডে মেমোরিয়াম ডে প্যারিস মার্সেল মার্কিউ, এই স্কুলে কাজ করার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন। দিস মাইম স্কুল ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই স্কুলটা ছিল সব থেকে বড় এবং পৃথিবীর ভিতর অন্যতম সেরা মুখ অভিনয় স্কুল। ডিউরিং হিজ 3 years ট্রেনিং পিরিয়ড, তার 3 বছরের এই প্রশিক্ষণ সময়ে মজুমদার প্র্যাকটিসড 16 to 18 hours ডেইলি, তিনি প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা চর্চা করতেন। টিল ইচ অ্যান্ড এভরি বোন ইন হিজ বডি, যতক্ষণ না তার শরীরের প্রত্যেকটা হাড় উড ফিল লাইক ব্রেকিং, এমন মনে না হতো যে ভেঙে গেছে। অর্থাৎ মুখ অভিনয় করতে গেলে, এই লাইনটা বুঝতে হবে, মুখ অভিনয় করতে গেলে তোমার তো মুখ দিয়ে কিছু বলা যাবে না, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা মুখ ঘাড় সব কিছু দিয়ে অভিনয় করে বোঝাইতে হবে। তা এখন মনে করো তোমার ঘাড়টা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করতে হবে, তাহলে এভাবে বাঁকা করতে হবে, হাতটা এভাবে বাঁকা করতে হবে। যদি এভাবে তুমি বাঁকা করতে চাও তাহলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এভাবে। তাহলে এজন্যই বলতেছে যে তার মনে হতো এমন যে হাড় আমার নাই, একটা হাতেই করে দিতে যাবো হাড়ে বেঁধে যাচ্ছে, কিন্তু সে প্র্যাকটিস করতে করতে এমন ছিল যে সে যেভাবে চাইতো সেভাবেই দিতে পারতো। মনে তোর ওখানে হাড় নাই, হাড়টা ভাঙ্গা, যেভাবে দিচ্ছে ওভাবেই যাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি লাইনটা বুঝেছি। আচ্ছা, আফটার হিজ টাইম তার উইথ মার্কিউয়ের সাথে তার এই যে সময়, এরপরে দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক ফর মজুমদারকে আর পিছে ফিরে তাকানো লাগে নাই। হি স্টেজড সোলো পারফরমেন্স, সে একক নৈপুণ্য প্রদর্শন করেছিল ইন ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইতালি অ্যান্ড ইউএসএ, এইসব জায়গায় সে একক পারফরমেন্স করেছিল। ফ্রান্স, কানাডিয়ান অ্যান্ড আমেরিকান টিভি চ্যানেলস enthusiastically মানে হলো স্বতঃস্ফূর্তভাবে, ইচ্ছা করে, স্বতঃস্ফূর্তভাবে aired his shows, তার শোগুলোকে সম্প্রচার করেছিল। In 2009 সালে ফ্রেঞ্চ প্লে ফিচারিং মজুমদার, এই ফ্রান্সের একটি নাটক, মজুমদারের একটি ফ্রান্স নাটক অন দ্য মোলিরিও অ্যাওয়ার্ড জয়লাভ করেছিল, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ডিস্টিংশন, যেটা হলো সর্বোচ্চ সম্মান ইন ফ্রান্স থিয়েটারের সর্বোচ্চ সম্মানের। অ্যাজ এ পায়োনিয়ার অফ দ্য আর্ট অফ মাইম ইন বাংলাদেশের এই মুখ অভিনয় শিল্পের অগ্রদূত হিসেবে, অ্যান্ড ফর পপুলারাইজিং দ্য আর্টিস্টিক জেনার, এবং এই যে জনপ্রিয় এই শৈল্পিক রীতির জন্য বাংলাদেশ গভর্নমেন্ট অনার্ড দ্য আর্টিস্ট উইথ দ্য 21 পদক, তার এই শিল্পকে সম্মানিত ঘোষণা করেছিলেন 21 পদক দেওয়ার মাধ্যমে 2010 সালে। দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স সরকার হ্যাজ অলসো অনার্ড হিম, তাকে সম্মানিত করেছিল ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য আর্ট অফ মাইম, এই মাইম শিল্পে অবদান রাখার জন্য থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরা পৃথিবীতে জুড়ে, উইথ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কালচারাল অ্যাওয়ার্ড, যেটা সব থেকে বড় সাংস্কৃতিক পুরস্কার অফ ফ্রান্সের টাইটেল সেভিলিয়ার ডে আই অর্ডে ডেস আর্টস এট ডেস লেট্রেস, এই পুরস্কারটা তাকে ফ্রান্স সরকার দিয়েছিল। আচ্ছা, যেটা হলো নাইট ইন অর্ডার টু আর্টস অ্যান্ড লেটার্স ইন দ্য ইয়ার 2011 সালে ফ্রান্স সরকার তাকে এই পুরস্কারটা দেয়, যেটা ফ্রান্সের একটা অন্যতম রাষ্ট্রীয় বড় পুরস্কার। ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা প্যাসেজটি অনেক সুন্দরভাবে অর্থসহ বুঝেছ। যদি কারো কোনো লাইন, কোনো প্যারা বুঝতে যদি কারো সমস্যা হয়, তাহলে আমার সাথে কমিউনিকেট করলে আমি তোমাকে অবশ্যই সেটা আবার রিপিট করে বুঝিয়ে দেব। নাও I am going to discuss with some difficult words or unknown words with synonym. Dear students, এখন আমি তোমাদের সাথে কিছু এই প্যাসেজের আলোকে কিছু শব্দ এবং তার সমার্থক শব্দ সহ আলোচনা করব। তোমরা অবশ্যই এই শব্দগুলো খাতায় তুলে নেবে এবং সবশেষ you will memorize all the words with synonyms strongly.
তুমি খুবই জোরালোভাবে স্ট্রংলি তুমি এই শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখবে, বিকজ they will help you to give the correct answer of the questions from the passage. If you are unable to memorize the words, you will be unable to give the correct answer of the questions from the passage, and at last you will be failed. So be careful, dear students. এজন্য তোমাকে অবশ্যই শব্দগুলো সুন্দরভাবে সমার্থক শব্দ মুখস্থ করতে হবে। দেখো আমি শব্দগুলো নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। দেখো প্রথমে আছে কমিউনিকেশন। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ। এটা হলো নাউন। কমিউনিকেট মানে যোগাযোগ করা, আর কমিউনিকেশন মানে যোগাযোগ, নাউন। তাহলে এর সমার্থক শব্দ হবে কন্টাক্ট অথবা কানেকশন। কন্টাক্ট মানে যোগাযোগ, কানেকশন মানে যোগাযোগ। নেক্সট দেখো জেস্চার, এটা উচ্চারণ গেস্টার হবে না, হবে জেস্চার। জেস্চার ইঙ্গিত বা ইশারা। ইশারা ইঙ্গিত দিয়ে আমরা অনেক সময় কথা বলি না, এর সমার্থক শব্দ হবে সাইন বা সিগন্যাল। আচ্ছা, এরপর দেখো ভোকাল। ভোকাল মানে মৌখিক বা স্বরতন্ত্র, যে অর্গানের সাহায্যে আমরা কথা বলি এটাকে ভোকাল কর্ড বলে, ভোকাল। তাহলে দেখো এর সমার্থক শব্দ হবে অরাল বা ভার্বাল। আচ্ছা, এরপর দেখো ইভলভ। ইভলভ মানে বিকশিত হওয়া, প্রকাশ পাওয়া। যেমন দেখো ডেভেলপ, ইমপ্রুভ। ডেভেলপ মানে কি? বিকশিত হওয়া, উন্নতি হওয়া, ইমপ্রুভ। পারফরম্যান্স, উপস্থাপন বা উপস্থাপনা। দেখো প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, শো, শো মানে একই। এরপর দেখো ফ্যাসিনেট। ফ্যাসিনেট মানে কি? মুগ্ধ হওয়া, আকর্ষিত হওয়া, বিমোহিত হওয়া। তাহলে দেখো এর সমার্থক শব্দ হবে চার্ম মানে মুগ্ধ হওয়া, অ্যাট্রাক্ট মানে আকর্ষিত হওয়া, মুগ্ধ হওয়া। এরপর দেখো আনডাউটেড। আনডাউটেড মানে নিঃসন্দেহ, আনডাউটেড। তাহলে নিঃসন্দেহ হলে আমরা যেটাই, নিঃসন্দেহ কি জিনিস? যেখানে কোনো সন্দেহ নাই সেটাই হলো নিঃসন্দেহ, তার মানে সেটা নিশ্চিত, শিওর, নিশ্চিত, সার্টেইন, নিশ্চিত। এরপর দেখো ফররানার। ফররানার মানে অগ্রদূত। তোমরা হয়তো অনেকেই বোঝো না, স্যার অগ্রদূত কি জিনিস? অগ্রদূত হলো যে ব্যক্তি কোনো জিনিসের উপর, কোনো জিনিসকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠা করেন, যেটা কিনা তার আগে আর কেউ ওটা করতে পারে নাই, তিনি ওইটার প্রথম প্রতিষ্ঠাতা, এবং তিনি ওইটাকে মানে অনেক স্ট্রংলি প্রতিষ্ঠা করছেন সমাজে। তাহলে সে হলো ওই জিনিসের অগ্রদূত। যেমন বেগম রোকেয়া হোসেন, সাখাওয়াত হোসেন কি নারী শিক্ষার অগ্রদূত, কারণ নারীদের শিক্ষার ক্ষেত্রে তার মতো আর কেউ এরকম স্ট্রংলি অবদান, কন্ট্রিবিউশন রাখতে পারেন। আচ্ছা, এরপর দেখো তাহলে পায়োনিয়ার মানে অগ্রদূত, তারপরে প্রিকারসর মানে অগ্রদূত। এরপর দেখো মাইম। মাইম মানে মুখ অভিনয়, মুখ দিয়ে অভিনয় করা, শরীর দিয়ে অভিনয় করা। এটা হবে অ্যাক্ট আউট বা শো। গেইন। গেইন শব্দের অর্থ হলো অর্জন করা। তাহলে দেখো এটেইন মানে অর্জন করা, অবটেইন মানেও অর্জন করা। আচ্ছা, এরপর দেখো লিজেন্ড। লিজেন্ড মানে কিংবদন্তি। হ্যাঁ, লিজেন্ড কিংবদন্তি। যেমন সেলিব্রিটি কিংবদন্তি, তারপরে হেয়ারসে কিংবদন্তি। এরপর দেখো আনইমাজিনেবল, অকল্পনীয়। ইমাজিন মানে কল্পনা করা, আর এটা হলো প্রিফিক্স। শব্দের শুরুতে প্রিফিক্স যুক্ত হয়েছে, আনইমাজিনেবল, অকল্পনীয়। যেমন দেখো আনবিলিভেবল, অকল্পনীয়। আনথিঙ্কেবল, যেটা চিন্তা করা যায় না, চিন্তার বাইরে। ইমপ্রেস। ইমপ্রেস মানে কি? মুগ্ধ করা, বিমোহিত করা। ওই যে এনসেন্ট মানে মুগ্ধ করা, চার্ম মানে মুগ্ধ করা। এনথুসিয়াস্টিক্যালি। এনথুসিয়াস্টিক্যালি মানে হলো স্বতঃস্ফূর্তভাবে, নিজ আগ্রহে, নিজের গরজে। তাহলে দেখো উইলিংলি, ইচ্ছাকৃতভাবে বা স্পন্টানাসলি, স্পন্টানাসলি। এরপর দেখো জেনরে। জেনরে মানে রীতি, প্রথা, রকম, ধরন। এটা হলো কাস্টম oblique system. So dear students, I hope you are understand the topic, the passage of the meaning and the word meaning with synonyms. Am I sure? Obviously I am sure. So dear students,
তোমরা অবশ্যই সুন্দরভাবে গল্পটি অর্থসহ বুঝেছো এবং যে শব্দ অর্থগুলো তোমাদেরকে শিখালাম এখানে, এই শব্দ অর্থগুলো তোমরা অনেক সুন্দরভাবে এটা মেমোরাইজ করবে, মুখস্থ করবে, মাথায় রেখে দেবে সিনোনিম সহ। তাহলে এটা থেকে তোমরা অনেক উপকৃত হবে। কারণ তোমরা জানো, if you want to be a good student in English, you will be able to memorize, তোমাকে মুখস্থ করতে সক্ষম হতে হবে many word meanings। যদি তোমাকে ইংরেজিতে ভালো শিক্ষার্থী হতে চাও তুমি, তাহলে অবশ্যই তোমাকে you have to learn many unknown words। এজন্য তোমাকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে, নতুবা তুমি ইংলিশে কখনোই ভালো করতে পারবে না। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের এইচডব্লিউ থাকবে হলো এই ওয়ার্ড মিনিংগুলো অনেক সুন্দরভাবে বোঝা, মুখস্থ করা। আমি নেক্সট ক্লাসে জানতে চাবো কে কে এটা মুখস্থ করছো বা করো। অবশ্যই তোমরা খাতায় লিখে সুন্দরভাবে সমার্থক শব্দ সহ মুখস্থ করে নিবে, এটাই তোমাদের এইচডব্লিউ। আর এই মডেল কোর্সের 32 এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে ধারাবাহিকভাবে। তোমরা কোথাও কোনো সমস্যা ফিল করলে অবশ্যই আমার সাথে কমেন্ট করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস নট টুডে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো।